This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন সন্ধ্যে সুপার প্রাইম টাইম, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আর আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্নিষ্ঠা এবং দীপ। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, বাবরি মঞ্চ থেকে এবার 26-এর ভোটের সুর বেঁধে দিলেন হুমায়ুন কবির। কি বলছেন তিনি? বলছেন যে রাজ্যের যে 90টি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্র রয়েছে সেই 90টি আসনে জয়ের হুঁশিয়ারি এবার হুমায়ুন কবিরের। কি বলছেন তিনি? তিনি বলছেন যে বিরোধী দল হিসেবে অধিকার বুঝে নেবেন, এমনই হুঙ্কার হুমায়ুন কবিরের। বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। 204-এর মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই, তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে অধিকার বুঝে নেব, উন্নয়ন বুঝে নেব। মুসলিম কার্ড খেলছেন তো খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড খেলুন, মুসলিম কার্ড ওনাকে খেলতে দেন, কোনো সমস্যা নেই। মোহাম্মদ সেলিম, আসাউদ্দিন ওয়েসি, শুভেন্দু অধিকারী, যার সাথে খুশি কথা বলতে পারেন, নওশাদ সিদ্দিকী, মিম, আইএসএফ, সিপিএম, বিজেপি, আলটিমেটলি তো সবই ভাই ভাই। ওনার যদি এতই ক্ষমতা থাকতো তাহলে 2019-এ ওরকম গুহারা হাঁটতেন না, কার্যত জামানত খোয়াতে খোয়াতে বেঁচেছিলেন। সুতরাং হুমায়ুন কবিরের যে নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই, এবং হুমায়ুন কবিরের যদি নিজস্ব হাওয়াই থাকতো, 2012 সালে যখন উনি কংগ্রেস ছেড়ে এসেছিলেন, বাই ইলেকশনে জিততে পারেননি কেন? মমতা ব্যানার্জি তো আপনাকে মন্ত্রীও করেছিল, মমতা ব্যানার্জি আপনাকে মন্ত্রী করেছিল, 6 মাস মন্ত্রী ছিলেন, মন্ত্রী থাকা বাই ইলেকশনে তারপরে জিততে পারেননি, তাহলে ওনার কিসের গ্রহণযোগ্যতা আছে মুর্শিদাবাদের মাটিতে? ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য তুলে ধরে নাম না করে হুমায়ুন কবিরকে বিঁধলেন ফরহাদ হাকিম। আমাদেরই কয়েকজন গাদ্দার বিজেপির ধর্মীয় রাজনীতিতে সাহায্য করছে, মন্দির মসজিদের নামে সুরসুরি দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সংহতি মঞ্চ থেকে নাম না করে হুমায়ুনকে বিঁধলেন ফরহাদ হাকিম। ধর্মনিরপেক্ষ মানুষের ওপর বারবার করে আঘাত আসছে, বারবার করে ধর্মনিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি, এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মীর জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। একদিন আগে পাকিস্তান হয়েছিল ভারতবর্ষের থেকে, কিন্তু ধর্ম অন্ধতার কারণে আজকে পৃথিবীর সবথেকে 5টা দেশ যে পিছিয়ে আছে তার মধ্যে পাকিস্তান রয়েছে। এখন দেখা যাচ্ছে বাংলাতেও সুরসুরি দেওয়া হচ্ছে, কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুরসুরি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না। আমরা ঠাকুরের পথে যাব, যত মত তত পথ, সেটাই বাংলার একমাত্র রাস্তা। ধর্ম সংকটে করে তৃণমূল পার্টির তার নেত্রী সবাই ভুগছে, সব জায়গায় আন্ডার এস্টিমেট করে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৈরি এগুলো জিনিস, মানে এই হুমায়ুন কবিরকে তো তার জন্মদাত্রীকে মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য তাকে ব্যবহার করলো। সে হুমায়ুন কবির আজকে বলছে সেটা, যে হিন্দু মুসলমান দাঙ্গা করিয়ে অধীর চৌধুরীকে হারানোর ব্যবস্থা করেছি আমি। মুখ্যমন্ত্রী কথাই করেছি, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে যদি দাঙ্গা লাগায় ভোটে হারানোর জন্যে, তাহলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের কোনো ভরসা বিশ্বাস থাকবে? এত নাটকবাজি, এই মহিলা এই বাংলার সর্বনাশের সব থেকে বড় কারণ। ইতিহাস মিলিয়ে নেবেন আপনারা। এই যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, তা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী। তিনি বলছেন বাংলায় মোগল পাঠানদের সংস্কৃতির বীজ পোতা হলো। আর কি বলছেন শোনাবো আপনাদেরকে ডিটেইলস। বাবরি মসজিদের নামে, বাবরের নামে মসজিদ শিলান্যাস কেন
পুলিশ বিনা অনুমতিতে সেখানে একটি 5 কাঠা জায়গার উপরে শিলান্যাস করতে দিচ্ছে। আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, 1000টা বানান, ধর্ম পালন করুন, কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। তো আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় তোষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। তিনি মোগল পাঠান যারা হানাদার তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হলো। পশ্চিমবাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা এই আজকের বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। আজকে মমতার আমলে মোগল পাঠানদের সংস্কৃতি পশ্চিমবাংলায় বীজ পোতা হলো 500 পুলিশের প্রোটেকশনে। শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করলেন, শোনাচ্ছিলাম আপনাদেরকে বক্তব্য, এবং এরপর পাল্টা তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে। অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র বক্তব্য শোনাব। মুঘল সম্রাটদের নামে হবে দাবি করতে গিয়ে ব্রিটিশের দালালরা, আমি মন্তব্যই করতে চাই না, কিন্তু কথা হচ্ছে যে এই হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস তো বহিষ্কার করেছে। হুমায়ুন কবিরকে এর আগেও তৃণমূল বহিষ্কার করেছিল, আর তারপর দেখা গেছিল বিজেপি মালা পরিয়ে হুমায়ুন কবিরকে বরণ করে নিয়েছিল। আগে 2019 সালে ও শুভেন্দু বাবু, হুমায়ুন কবির কাদের দলের ক্যান্ডিডেট ছিল জানো? হুমায়ুন কবিরকে উত্তরীয় দিয়ে কারাবরণ করেছিল। হুমায়ুন কবিরকে পদ্মফুলের টিকিটে কারা মোদিজির সেবক হিসেবে প্ল্যান করেছিল ওই মুর্শিদাবাদের মাটিতে। কে বলতে পারে 2026-এ আবার বিজেপির মদত নিয়ে ওখানে ক্যান্ডিডেট দেবে না? শুভেন্দু অধিকারী নিজের দলের মধ্যে কোন ঠাসা? শুভেন্দু অধিকারীর দল আজ থেকে সিদ্ধান্ত নিয়েছে অটল বিহারী বাজপেয়ীকে সামনে রেখে, তার আদর্শকে সামনে রেখে পুরনো বিজেপিকে সম্মান প্রদর্শন কার্যক্রম চালু করেছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী তৎকাল বিজেপি, প্যারাসুট বিজেপি তাকে প্রাপ্ত করে দিয়েছে তার নিজের দল। ও এখন ফেরেববাজি করে বড় বড় ডায়লগ মেরে লাভ হবে না, আগে নিজের দলে ঠাঁই পেয়ে দেখুক। আর যে যার বিরুদ্ধে বড় বড় কথা বলছে কদিন পরে বিজেপি টিকিটে নেওয়ার প্রার্থী হয়ে যায়। ও আগে ঠিক করুক হুমায়ুন কোন দলের প্রার্থী হবে, সেটা আগে দেখুক। তৃণমূল তোকে তাড়িয়ে দিয়েছে, বিজেপি আবার কবে বরণ করে নেবে সেই প্রশ্নের জবাব কি শুভেন্দু দিতে পারবে? বাবরি মসজিদও এখন দরকার নেই, আর মন্দিরও দরকার নেই। হ্যাঁ, যেখানে দরকার সেখানে হোক, ঠিক আছে। আর কোটি কোটি ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, তাদের ব্যবস্থা করতে বলুন। রাজনীতির নেতা নেত্রীরা চালাকি ধরেছে, এরা মানুষকে নিয়ে বিপদে পরিচালনা করছে। মানুষ যারা উন্নয়ন করবে তাদের পাশে থাকবে, যারা মানুষকে নিয়ে ভণ্ডামি করবে তাদের পাশে থাকবে না, যারা মানুষকে নিয়ে দ্বিচারিতা করবে তাদের পাশে থাকবে না। বহুত এমএলএ তাড়াতাড়ি এলাকায় 2 নম্বরই কাজ করছে, সাপের মুখে চুমু দিচ্ছে, ব্যাগর মতো চুমু দিচ্ছে, হিন্দুর সঙ্গে মুসলমানদের লেলিয়ে দিচ্ছে, মুসলমানকে হিন্দুর সঙ্গে লেলিয়ে দিচ্ছে। এদের গলায় পা দেবে 2026-এ। সম্প্রীতি হিন্দুরা এদের গলায়, মুসলমানরা এদের গলায় পা দেবে। হুমায়ুন কবির যা করছেন তৃণমূল কংগ্রেসেরই নির্দেশে। হুমায়ুন কবিরকে কেন এখনো গ্রেফতার করা হয়নি, কেন তৃণমূল সরকার গ্রেফতার করেনি, প্রশ্ন তুলে সরব বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। গৌরব ভাটিয়া কি বলছেন যে ভোট আসছে বলে ভোটের আগে তৃণমূল সরকারের এই সংখ্যালঘু তোষণ, শুনুন। वहां पे कानून व्यवस्था ध्वस्त है, ममता बनर्जी मस्त है। क्या कार्रवाई करी ममता बनर्जी ने? क्या हुमायूं कबीर की गिरफ्तारी हुई? क्योंकि हुमायूं कबीर जो भी कर रहा है वो ममता बनर्जी के इशारे पर ही कर रहा है। ममता बनर्जी ये जानती हैं जो आगामी चुनाव है वो ममता बनर्जी हार चुकी है। उनको अगर सहारा किसी का है तो वो घुसपैठियों का है, उनको सहारा है तो सांप्रदायिक तुष्टीकरण की राजनीति का है। ममता बनर्जी के शब्द है, वो कह रही है कि ये दूध देने वाली गाय है, अगर मुझे दुलत्ती भी मारेगी तो मैं सहन कर लूंगी। हिंदुओं की चमड़ी उधेड़ो, घुसपैठिए अगर मुसलमान हैं तो उनका दूध चाहिए तो दुलत्ती खा लूंगी। ये है ममता बनर्जी। আপনারা শুনলেন গৌরব ভাটিয়া তিনি কি দাবি করছেন, কি প্রশ্ন তুলেছেন। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, বিজেপির তরফ থেকে যেটা প্রশ্ন করা হচ্ছে এবং যেটা দাবি করা হচ্ছে যে 2026-এর ভোট
তৃণমূল কংগ্রেস অলরেডি হেরে গিয়েছেন এবং সে কারণেই সংখ্যালঘু তোষণের কাজ করছে এবং তৃণমূল সরকারের নির্দেশেই হুমায়ুন কবির এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। আপনার প্রতিক্রিয়া চাইব তন্ময় বাবু। একদম বিজেপি এবং আরএসএস এর যে সাজানো চিত্রনাট্য সেটা ব্যর্থ হয়েছে। তার জন্য তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাতে তাদের উদ্দেশ্য সাধন হয় সেই চেষ্টা করছে। বিজেপি চেয়েছিল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবে, আইন শৃঙ্খলার অবনতি করবে এবং তারপরে তারা তাদের মতো খেলা করবে, যা করে এসছে। কিন্তু আদালতের নির্দেশ যেমন ছিল, পশ্চিমবঙ্গ প্রশাসন অত্যন্ত সফলতার সাথে আইন শৃঙ্খলা বজায় রেখেছে। এবার কে কি করবেন মন্দির মসজিদ সেটা তাদের সাংবিধানিক অধিকার, কেউ কিছু করতেই পারেন, এটা ভারতবর্ষের সংবিধান দিয়েছে। কিন্তু এই বিজেপি চাইছিল হুমায়ুন কবিরকে দিয়ে এগুলো করিয়ে নিতে, সেটা না হওয়াতে এখন নতুন করে উস্কানিমূলক প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন। ওনারা বুঝে গেছেন 2026-এ ওনাদের আসন সংখ্যা 50 পেরোবে না, তাই এসব নাটক। ধন্যবাদ তন্ময় বাবু। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে তীব্র কটাক্ষ করলেন যোগগুরু রামদেব। বাবর ছিলেন নিষ্ঠুর শাসক, তার নামে মসজিদ তৈরি করার অর্থই হলো দেশের সঙ্গে গদ্দারি, মন্তব্য যোগগুরু রামদেবের। बाबर एक विदेशी आक्रांता और लुटेरा था, बर्बर था, इसलिए उसके नाम को महिमा मंडित करने वाले लोग, मुझे लगता है वो कहीं ना कहीं भारत के साथ गद्दारी कर रहे हैं। हम इस्लाम का, मुसलमान का विरोध नहीं करते, लेकिन बाबर ना तो इस्लाम को फॉलो करता था ना मुसलमान था। वो विशुद्ध रूप से एक आक्रांता, एक बर्बर, एक क्रूर शासक था। उसको महिमा मंडित नहीं करना चाहिए। হুমায়ুনের বাবরির ভিত্তিপ্রস্তরের স্থাপন আর সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন বিভেদের আগুনে চলছে দেশ ধ্বংসের খেলা। তৃণমূলের সংহতি দিবসে নাম না করে বিজেপিকে নিশানা মমতার। সোশ্যাল মিডিয়ায় পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বাংলার মাটি একতার মাটি, কখনো মাথা নত করেনি বিভেদের কাছে। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। আমি যেখানেই গেছি অনেকেই আমাকে চিনতে পেরেছে, যে বলে প্রথম কথা হচ্ছে আপ দিদি কা পার্টি কা হ্যায় না, আপ দিদি কা পার্টি কা এমপি হ্যায় না। পরিচয়টাই হচ্ছে আমাদের, আমরা দিদির পার্টির কিনা। সারা ভারতবর্ষ জুড়ে পরিচয়টা হচ্ছে আমরা দিদির পার্টির কিনা। आप दीदी का पार्टी का है ना, अरे अच्छा आप तो वाकम में लड़ाई किया ना, अरे आप तो चुकित कित बोला ना। যেখানেই যায় সারা ভারতবর্ষ জুড়ে সেই জায়গা রয়েছে। কার জন্য? নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। 6ই ডিসেম্বর আধুনিক ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে এসছে, কারণ রাজনীতির একটা নতুন অধ্যায়, যেখানে দাঁড়িয়ে মন্দির মসজিদের ঝামেলাকে উগ্রভাবে রাজনীতিকরণ করে এবং রাজনৈতিক স্বার্থে মানুষকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হয়েছে গোটা দেশকে। যখন কাজের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, সারের প্রশ্ন, চাষের প্রশ্ন, মজুরির প্রশ্ন, মহিলাদের সুরক্ষার প্রশ্ন, শিক্ষা, স্বাস্থ্য, এইসব নিয়ে যখন রাজনীতি হওয়ার কথা, তখন সাম্প্রদায়িক শক্তি যেটা করে মন্দির মসজিদকে নিয়ে একটা উস্কানিমূলক করে। কারণ রাস্তা, পথ, ঘাট, নালা, নর্দমা, বিজলি, এটার দাবি হচ্ছে কমন। তাহলে একটা দেশের ঐক্যের জন্য যে কমন সাধারণ যে বিষয়, তার বদলে কনফ্রন্টিং, যেটা একটার সঙ্গে একটাকে মুখোমুখি দাঁড় করে দেয় একটা অংশকে, সেটা ব্যবহার করা হয়। 26-এর ভোটের আগে রাজ্যে যেন ধর্মযুদ্ধের পরিস্থিতি। এই মুহূর্তে আপনাদের একসঙ্গে 6টা ফ্রেমে ছবি দেখাবো। আপনাদের দেখাবো আজকে দিনভর রাজ্যের নানা প্রান্তে কিভাবে একাধিক অনুষ্ঠান
তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস প্রত্যেকে। প্রথমেই ছবি দেখাচ্ছি আপনাদের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান রেজিনগরে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুরের ছবি, সেখানে রাম মন্দিরের শিলান্যাস। তৃণমূল কংগ্রেস আজকের দিনে সংহতি দিবস পালন করে ধর্মতলায়, সেই ছবি দেখতে পাচ্ছেন। পাশাপাশি আপনারা দেখছেন সিমলা স্ট্রিটে বিজেপি শৌর্য দিবস। পাশাপাশি মতুয়াগড়ে বিজেপির মিছিলের ছবি দেখাচ্ছি। তার পাশাপাশি পার্ক সার্কাস থেকে বামেদের মিছিল, সেই মিছিলের লক্ষ্য সম্প্রীতি রক্ষা করা। আর এই মুহূর্তে আরেকটা ছবি আপনাদের দেখাবো, যে ছবি আপনাদের বলছিলাম যে একদিকে যখন হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান করছেন মুর্শিদাবাদে, তখন অন্যদিকে হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত হিন্দুত্ববাদীদের মিছিল। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। সেই মিছিল আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন আপনারা। সেই মিছিলের একবারে সামনে সারিতে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে তার অনুগামীরা। 6 ডিসেম্বর শৌর্য দিবস পালন হিন্দুত্ববাদী সংগঠনের। আজকের দিনে 1992 সালে রাম জন্মভূমি পুনরুদ্ধার হয়েছে। কলকাতার 2 যুবক শারদ কোটারি, রাম কোটারি আত্মবলিদান দিয়েছে। তাদের স্মরণে শোভাযাত্রা, সাথে বাবা সাহেবের পুণ্যতিথি আছে, বাবা সাহেবকেও স্মরণ করছে। এদিকে 26-এর ভোটের আগে ধর্মের অস্ত্রে শান, বামেদের তরফ থেকে মিছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মিছিল, পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল বামেদের। আপনাদের সেই ছবি তুলে ধরছি, সেই র্যালির ছবি তুলে ধরছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মিছিল, পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত র্যালি বামেদের। যেহেতু এটা একটা রাজনৈতিক সমীকরণের ব্যাপার আছে, আর তৃণমূল যেহেতু দেখেছো যখন উস্কানিমূলক বক্তৃতা করেছিল হুমায়ুন, যখন অধীরকে এবং সেলিমকে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজন করে হিন্দু বিদ্বেষী কথা বলেছিল, যখন কার্তিক মহারাজ হিন্দুত্বের নাম করে মুসলমান বিদ্বেষী কথা বলেছিলেন, বেলডাঙ্গে যখন দাঙ্গা হয়েছিল, তখন কিন্তু বিজেপি তৃণমূল কোনো ব্যবস্থা নেয়নি। এতদিন পরে আজকে কেন নিচ্ছে? তাহলে এখন দলের ভাঙন রোধ করার জন্য, যখন মানুষের ঐক্যে ভাঙন ধরছে, তখন কিন্তু বিজেপি তৃণমূল বহাল তবিয়তে ভোট গুনছে। এদিকে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে পথে কংগ্রেস ও টিপু সুলতান মসজিদ থেকে রাম মন্দির পর্যন্ত মিছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে মিছিল। হাত শিবিরের এই মিছিল বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে সম্প্রীতির বার্তা কংগ্রেসের। দেখুন সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন হাত শিবিরের মিছিল, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে হাত শিবিরের মিছিল। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে সম্প্রীতির বার্তাই মিছিল থেকে দেয় কংগ্রেস। কিছু শক্তি, অপশক্তি রাজনৈতিক পতাকার নিচে বিজেপি এবং টিএমসি, তারা বাইনারি পলিটিক্স করে মন্দির মসজিদ রাজনীতিকে 2026-এর আগে আবার নিয়ে আসতে চাইছে। এবং সেই কারণে কেউ বলছে বাবরি মসজিদ করব, কেউ বলছে আমরা বাবরি মসজিদ রুখব এবং আমরা রাম মন্দির করব। আমরা চাই পশ্চিম বাংলায় কোনো দাঙ্গা নয়, কোনো মানুষের রক্ত নয়, কোনো মানুষ যাতে এর শিকার না হয়। তাই প্রশাসনকেও আমরা বলেছি, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছি। ভোটমুখী বাংলায় 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর তার জন্যই নজিরবিহীন আয়োজন করা হয়েছে ব্রিগেড ময়দানে। নজিরবিহীন আয়োজন সনাতন সংস্কৃতি পর্ষদের। সমাজে শান্তি ও স্থিরতা আনতে গীতা পাঠ দাবি উদ্যোক্তাদের। কথা বলবো প্রদীপ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি একদম ব্রিগেড থেকে, অর্থাৎ যেখানে এই নজিরবিহীন আয়োজন করা হয়েছে সেখান থেকে আমাদের প্রতিনিধি রয়েছে। প্রদীপ থেকে এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা একটু জানতে চাই। প্রদীপ, প্রদীপের সঙ্গে কথা বলবো আমরা, তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি রামদেব বাবা তিনি সেখানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। গোটা ব্রিগেড চত্বর সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। মূল মঞ্চের দুদিকে থাকছে 2টি মঞ্চ। এই ধরনের নানা রকমের আয়োজন করা হয়েছে। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে খলু দুস্তারে
कृपया पारे। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, এই মুহূর্তে প্রস্তুতি আয়োজন কতটা কি এগুলো একটু জানতে চাইবো তোমার মাধ্যমে। দেখো, একেবারেই শেষ পর্যায়ে প্রস্তুতি, কারণ কয়েক ঘন্টার অপেক্ষা রয়েছে। আর তারপরেই এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। আমার সহকর্মী তুষার ঘটক যে ছবিটা তুলে ধরছে, দেখো মঞ্চ প্রস্তুতির কাজও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবং গোটা শুধু মঞ্চ নয়, যেহেতু 5 লক্ষ মানুষের আসার কথা রয়েছে এখনো পর্যন্ত, আয়োজকদের হিসেব অনুযায়ী তাদের কাছে প্রায় 4.5 লক্ষ মানুষের যে আসবেন সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। এবং তাদের বক্তব্য, যখন 2022 সালে এটা শুরু হয় 1 লক্ষ মানুষের আয়োজন তারা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত 1,37,000 মানুষ এসেছিলেন। ফলে এবারও এই 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ, সেই আয়োজনের ক্ষেত্রেও হয়তো 5.5 লক্ষ বা আরও কাছাকাছি মানুষ হয়তো এসে পৌঁছাবেন। এবং মূলত তারা 20টা ব্লকে ভাগ করেছেন ভিভিআইপিদের বসার জন্যে। এবং আগামীকালের এই গীতা পাঠের যে অনুষ্ঠান, সেটা সভাপতিত্ব করার কথা রয়েছে গীতা মনীষী মহামণ্ডলের জ্ঞানানন্দজি মহারাজের, থাকার কথা রয়েছে সাধ্বী রীতাম্বরার বাবা রামদেব, তিনি আসবেন সম্মানীয় অতিথি হিসাবে। বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী, তারা আসবেন। এবং একই সঙ্গে এই মনোভাবের সঙ্গে যারা যান, এই বিচারধারার সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত বা যে মনোভাবের সঙ্গে তারা চলেন, সেই সমস্ত মানুষজনও কিন্তু আগামীকাল আসবেন। এবং কিছুক্ষণ পর আগামীকাল অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ। গীতাটা আমাদের সম্মানের জিনিস আছে, এটা ধর্ম শেখায়। মানে আমাদের মুসলমানদের হাতে কোরআন থাকে, তো আমাদের হাতে গীতাই থাকতে পারে। কেন আমি এই ভারত দেশে আছি, ভারত দেশে দুটো জিনিস সবাইকে দিয়ে, আমরা সনাতন লোক, আগে আমরা সনাতন ছিলাম, তারপরে আমরা কনভার্ট হয়েছি, মুসলমান হয়েছি। কিন্তু আমাদের হাতে কোরআন আছে, তো আমাদের হাতে গীতা আছে। এর উদ্দেশ্য সনাতন হিন্দু ধর্মের মধ্যে জাত পাত ভেদাভেদ, উঁচু নিচু, কুসংস্কার, আমাদের সাধু সন্ন্যাসীদের মধ্যে নানা রকম দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত, এই যে ভেদাভেদ, এটা দূরীভূত করতে পারে একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা। তারপরে আমাদের মধ্যে যে মানসিক শারীরিক যে অশান্তি দূরীভূত করতে পারে শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা যারা কর্মক্ষেত্রে অবতীর্ণ তাদের জন্য প্রেরণা, যারা জ্ঞানযোগী তাদের জন্য প্রেরণা। গীতা তো আমাদের হৃদয়ে, কিন্তু গীতাকে যখন পলিটিক্যাল মার্কেটিং এ আনা হয়, তখন আমরা গীতার বিরোধিতা করি না। ওই ইভেন্টটাকে যে রাজনৈতিক ভাবে তাদের বাহুবল প্রদর্শনের জন্য মার্কেটিং করা হচ্ছে, আমরা সেই ইভেন্টটাকে নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকে। গীতা পাঠ নাটক পশ্চিমবঙ্গে হচ্ছে, আরেক নাটক গীতা পাঠ। কেন ঘরে ঘরে গীতা পাঠ করা যায় না? বলুন, লক্ষ লক্ষ লোক একসাথে গীতা পড়াতে হবে কেন? ঘরে ঘরে গীতা পড়ো, যার ভালো লাগবে, যার ভালো লাগবে কোরআন পড়ো। কে মানা করেছে? বাইবেল পড়ো, ভালো তো। ধর্মগ্রন্থ যত পড়বে তত মানুষ শুদ্ধ হবে, কারণ কোনো ধর্মই বলেনি কাউকে ঘৃণা করতে। কিন্তু এখানে সব রাজনীতির বাজারে ধর্মকে সামনে রেখে ভোট হচ্ছে। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। রাজ্যের বিভিন্ন প্রান্ত ও ভিন রাজ্য থেকে বহু মানুষ অনুষ্ঠানে যোগ দেবেন। ব্রিগেডমুখী যাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ পূর্ব রেলের। শিয়ালদা এবং হাওড়া শাখায় 20টি বিশেষ ট্রেন চালানো হবে। শিয়ালদা শাখার মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ও ক্যানিং থেকে চলবে স্পেশাল লোকাল। হাওড়া শাখার জন্য 6টি বিশেষ ট্রেন চালানো হবে। বর্ধমান, আরামবাগ, রামপুরহাট থেকে চলবে স্পেশাল লোকাল ট্রেন। 26-এর ভোটের আগে মতুয়া মন পেতে ব্যস্ত দুপক্ষই। তৃণমূল এবং যুযুধান বিজেপি, তারা দুপক্ষই চায় মতুয়া ভোট তাদের দিকে যান। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠাকুরনগরে সভা করেছিলেন, আজ পাল্টা সেখানে সভা করলো বিজেপিও। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল বেরোলো। মিছিলে ছিলেন সুব্রত এবং শান্তনু ঠাকুরও। আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনায় খাতা খুলতে পারবে না তৃণমূল কংগ্রেস, দাবি শ্রমিক ভট্টাচার্য। এসআইআর করে জিততে চায়। আরে হরিয়ানায় এসআইআর ছিল না, দিল্লিতে এসআইআর ছিল না, বিহারের এসআইআর সেখানে আরজেডি পার্টিসিপেট করেছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেখানে পৌঁছে যেতে পারেনি।
মুখ্যমন্ত্রী বলতেন যে আমার ভাই হচ্ছে কেজরিওয়াল, দিল্লিতে গেলে কেজরিওয়ালের সঙ্গে কথা না বলে তার কোনো মিটিং শেষ হতো না। সেই ভাই চলে গেছে, ভাইকে দিদি রক্ষা করতে পারেননি, এবার দিদি ভাইও চলে যাবে, সেইটা ভাইও বুঝতে পেরেছেন, তাই তারাও দূরত্ব বাড়িয়ে দিয়েছে। আরে এসআইআর করে ক্ষমতায় আসবার মতো দুর্দিন বিজেপির এখনো আসেনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে এখানে পশ্চিমবঙ্গের সমস্ত মতুয়াদের একত্রিত করার জন্য এই ভুয়ো বার্তা দিয়ে যে তাদের বিভিন্ন রকম সমস্যা আগামী দিনে হতে চলেছে, বিশেষ করে স্যার আপনারা এই বিষয়ে কান দেবেন না। এই বিষয়ে একদমই কোনো কান দেওয়ার কোনো জায়গাই নেই, এই কারণে যে উনি ভোটের আগে এসে ভোট প্রচার করে গেছেন বিধায় আর কোনো প্রকল্প, কোনো কারুর প্রতি কোনো রকম কোনো শ্রদ্ধা, কোনো কিছুই জ্ঞাপন করেননি। এই ভাষণে মানুষ কিন্তু তার ভেতর থেকে ভালোভাবে নেয়নি বিধায় আজকে এত বড় সংকল্প যাত্রা মানুষ এখানে সংগঠিত করেছে। আগামী দিনে 2026-এ আপনাকে ওই মসনদ থেকে নামিয়ে রাস্তায় আনবে, তার শুধু অপেক্ষা। আর আমরা আছি। মতুয়ারা জানেন এসআইআর এর ফলে সবচেয়ে বেশি বিপদে পড়বেন তপশিলি জাতি উপজাতির মানুষরা, ভক্ত পাগল দলপতি গোসাইরা। মতুয়ারা সবচেয়ে বড় বিপদে পড়বেন, আর তাদের বিপদে ফেলেছে ভারতীয় জনতা পার্টি। এবার দেখুন না বনগাঁ সাব ডিভিশন রানাঘাটে কি রেজাল্ট হয় বিজেপির। শুইয়ে দেবে মতুয়ারাই ভারতীয় জনতা পার্টিকে, তারাই বদলা নেবে, তাদের নিয়েই ছিনিমিনি খেলবার। আরে এসআইআর আবহে নরেন্দ্র মোদীকে ঠাকুরনগরে নিয়ে যাওয়ার চেষ্টায় বঙ্গ বিজেপি, যেটা জানা গিয়েছে 20শে ডিসেম্বর রানাঘাটে সভা করার কথা প্রধানমন্ত্রীর, এবং সেই দিনই অর্থাৎ সেই সভা করার পরই নরেন্দ্র মোদীকে মতুয়া ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতর থেকে কিছু জানানো হয়নি বলে সূত্র মারফত খবর। বিজেপি চাপে রয়েছে বোঝা যাচ্ছে। ঠাকুরনগরে নিতে হচ্ছে কেন? কারণ মতুয়াদের নাম এসআইআর সবচেয়ে বেশি বিপদের মুখে। আজকে মোদিজি এসে বললে সেই বিপদ একদিনে কেটে যাবে তা নয়, কারণ ইতিমধ্যে এসআইআর এর প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে ফর্ম জমা নেওয়ার। স্বাভাবিকভাবেই যাদের ফর্ম জমা নেবে হবে, কিন্তু লিঙ্কেজ পাওয়া যাবে না, তাদের নাম বাদ যাবে এবং তাদেরকে ডিভোটার করা হবে। তাই মতুয়ারা ভালো মতোই বুঝতে পারছেন নরেন্দ্র মোদীর দল থেকে তারা মুখ ফেরাচ্ছেন।